তারপর এখানে ইন্ডিয়ান এমপ্রেস একে টেক ওভার করে। এবার দেখো কী কী রুলকে ভাগ করছে আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে আন্ডার 2 মেজর হেডিংস, দ্য কোম্পানি রুল 1773 আর 1858 থেকে 1947 অব্দি ক্রাউন রুল। এইবার আমরা যদি পরপর দেখতে যাই যে পরবর্তী বিষয়গুলো আমাদের ঠিক কোন কোন জায়গায় যাচ্ছে। ফার্স্ট হলো ইম্পর্টেন্ট রেগুলেটিং অ্যাক্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে এটা আমাদের প্রথম কী কী দেখো স্যালিয়েন্ট ফিচার্সে কী কী দিচ্ছে, যে ডেজিগনেটেড গভর্নর অফ বেঙ্গল অ্যাজ আ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা হলো মেন VVI, এটা বারবার এটা মনে রাখবে, পরীক্ষায় আসবে। এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল করা হয়, 4জন মেম্বার তাকে অ্যাসিস্ট করবে। আর ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস, এটা VVI, এটা মনে রেখো। দেন তার পরের পয়েন্টে চলে আসি, প্রোভাইড ফর এস্টাবলিশন এ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটায় যে সুপ্রিম কোর্ট তৈরি হয় 1774 সালে, বার্নার্ড পিকক হয় আমাদের CJI, চিফ জাস্টিস। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট, একজন চিফ জাস্টিস, 3জন অ্যাসিস্ট্যান্ট জাজ ওর সঙ্গে থাকবে, টোটাল 1+3, এইটা মনে রেখো। ব্যাস, এখান থেকে তেমন কোনো বিষয় নেই। তারপরে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1781, এইখানে কিছু অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন ছিল, কারণ গভর্নর জেনারেলের সঙ্গে আদার্স প্রভিন্সের গভর্নরদের ঝামেলা বা গণ্ডগোল সৃষ্টি হয়, সেই কারণে এখানে অতটা ইম্পর্টেন্ট নয় এটা। পরের পয়েন্টে চলে আসি, যে কী বলছে দেখো, এই যে প্রথম লাইনটি লিখেছে, ইট এক্সেম্পটেড দ্য গভর্নর জেনারেল অ্যান্ড আ কাউন্সিল ফ্রম জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ফর দ্য অ্যাক্টস ডান বাই ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি, এই পয়েন্টটা মনে রেখো, আর তেমন কিছুই নেই এখানে। আর গভর্নর জেনারেল ইন কাউন্সিল টু ফ্রেম রেগুলেশন ফর প্রভিন্সিয়াল কোর্ট অ্যান্ড কাউন্সিলস, দুটো পয়েন্ট মনে রাখবে। বাস, পিটস ইন্ডিয়া অ্যাক্ট নেক্সট চলে আসলো। পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী বলছে, একটাই জিনিস, এইটা VVI ডিস্টিংগুইশ বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস অফ কোম্পানি, এইটা ডিস্টিংগুইশ করে, এইটা বারবার বলছে, এটা মনে রাখবে। এই পয়েন্টটা আসতে পারে যদি কোশ্চেন কঠিন হয়, নাহলে সাধারণত আসে না। এটা WBCS বা UPSC রেসপেক্টের কথা বলছি, সাধারণত মিসলিনিয়াস বা ক্লার্কশিপে এগুলো আসার প্রয়োজন নেই, খুব একটা আসে না। এখান থেকে চলে আসো তারপরের পয়েন্টে, Act of 1786, Lord Cornwallis was appointed as the Governor General of Bengal. He placed 2 demands, accept that post, he should be given power to override decision of his council in special cases, কারণ এই জায়গাটায় বারবার গভর্নর জেনারেলের ওভাররাইড করার ক্ষমতাটা আগে খর্ব করা ছিল, সেজন্য গভর্নর জেনারেল নিজে থেকে কোনো স্বতন্ত্র ডিসিশন নিতে পারতো না, সেই কারণে অ্যাক্ট অফ 1786টা নিয়ে আসা হয়। হি উড অলসো বি দ্য কমান্ডার ইন চিফ, এই কমান্ডার ইন চিফ মানে তার কথায় সর্বসর্বা, এইটা মনে রাখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। চার্টার অ্যাক্ট 1793 VVI, এটা বারবার মনে রাখবে। এইখানে কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন কি ইট গেভ দ্য গভর্নর জেনারেল মোর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্টস অফ সাবঅর্ডিনেট প্রেসিডেন্সি বোম্বে অ্যান্ড মাদ্রাস, বোম্বে আর মাদ্রাসের প্রেসিডেন্সির উপরে বাংলার গভর্নর জেনারেলকে যে পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ার দেওয়া হয়, সেইটা কিন্তু এইখানে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কি এইটা বলেছে, ইট লেড ডাউন দ্য মেম্বার্স অফ বোর্ড অফ কন্ট্রোলস অ্যান্ড দেয়ার স্টাফ ওয়ার হেন্সফোর্থ টু বি পেইড আউট অফ ইন্ডিয়ান রেভিনিউস, এটা VVI, কখন থেকে ইন্ডিয়ান রেভিনিউ দিয়ে বোর্ড মেম্বারদের পে করা হবে, সেটা 1793 থেকে এই অ্যাক্টে চালু হয়। দেন চার্টার অ্যাক্ট 1813, বিখ্যাত অ্যাক্ট, এখানে কি বলছে, অ্যাবলিশ দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া। VVI বারবার এই প্রশ্নটা আসে যে কোন চার্টার অ্যাক্টে ইন্ডিয়ান মনোপলি তুলে দেয়। ইন্ডিয়ান ট্রেড ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটিশ মার্চেন্টস, মানে এর আগে শুধুমাত্র কোম্পানি একা হাতে করে ভারতবর্ষে ব্যবসা করতে পারতো, কিন্তু এইখান থেকে সেটা রেস্ট্রিকশন তুলে দেয়, কারণ প্রথম থেকে জানে ভারতবর্ষের ব্যবসা লাভদায়ক, সমস্ত ইংল্যান্ড বা বিদেশি কোম্পানিরা আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট কন্টিনিউড দ্য মনোপলি অফ দ্য কোম্পানি ওভার ট্রেড ইন টি অ্যান্ড ট্রেড উইথ চায়না, এই চায়নার সঙ্গে নেক্সট পরবর্তী 20 বছরও চায়নার সঙ্গে মনোপলি বজায় রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরের একটা আমরা বুঝতে পারবো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে বলছে যে ব্রিটিশ ক্রাউনের ক্ষমতা দেওয়া হয়েছে সোভারজেনিটি, মানে স্বাতন্ত্রিকতা, মানে ব্রিটিশ ক্রাউন যে ইন্ডিয়ান কোম্পানির টেরিটরির উপর মালিক, সেটা ব্রিটিশ ক্রাউনকে বলা হচ্ছে।
আচ্ছা, এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু পরীক্ষায় হিস্ট্রিতে আসে, এটা পলিটিক্স না আসলেও। ইট অ্যালাউড দ্য ক্রিশ্চিয়ান মিশনারিজ টু কাম ইন ইন্ডিয়া। এই যে এনলাইটিং, মানে আসল ঘটনা এনলাইটিংটা কিছুই না, খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এই মিশনারিদের আসার পাস দিয়ে দিল এই চার্টার অফ অ্যাক্ট 1813। এটা কিন্তু ভিভিআই, এই চার্টার অ্যাক্টটা কিন্তু বারবার মনে রাখবে, এই কটা পয়েন্ট এখান থেকে। ব্যাস, তারপরের পয়েন্টে চলে এসো। চার্টার অ্যাক্ট 1833, এখানে দুটো গল্প আছে, ভালো করে এই জায়গাটা বুঝতে হবে যে ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং সেটা বেন্টিং সাহেব হয়েছিলেন, আমরা সবাই জানি। আর তারপরে এখানে বলাই আছে লর্ড উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, খুব ভালো মানুষ ছিলেন। আর ডিপ্রাইভ দ্য গভর্নর জেনারেল অফ বোম্বে আর মাদ্রাসকে লেজিসলেটিভ পাওয়ার থেকে ডিপ্রাইভ করে দেয়। এটা তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইটা কিন্তু বারবার ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। আচ্ছা, এই যে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কাজ করতে পারবে না, এটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হলো। ঠিক আছে? আচ্ছা, এইটা এখন একটা ভালো গল্প আছে কিন্তু, এই চার্টার অ্যাক্ট 1833, একে বলা হয় কিন্তু সেন্ট হেলেনা অ্যাক্ট। সেন্ট হেলেনা অ্যাক্ট মানে এই অ্যাক্টটাকে যখন সম্পাদিত হয় তখন কোম্পানির সঙ্গে ব্রিটিশ ক্রাউন সেন্ট হেলেনা দ্বীপকে অস্পার করে, সেই কারণে এই সেন্ট হেলেনা অ্যাক্ট বলা হয় এটাকে। এটা মনে রেখো, এই পয়েন্টটা। অনেক সময় চার্টার অ্যাক্ট 1833কে সেন্ট হেলেনা অ্যাক্টও বলা হয়। নেক্সট পয়েন্ট চলো। তেমন কিছু না, এই ম্যাকুলার কমিটি হবে এখান থেকে 1854-এ, এটা পরে আমরা পড়তে পারো, পরে যখন আসবো। আর একটা জিনিস এখানে একটা উল্লেখ করা আছে যে একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল 1833-তে, যে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ অথরিটি চেয়েছিল সিভিল সার্ভিসটাকে সবার জন্য ওপেন করে দিতে, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গেলেও এই প্রস্তাব পাস হয়নি, এটা ফেলিওর হয়ে যায়। পরে 1853-তে আমরা সেটা পাবো। ঠিক আছে তো? চলো এবার যাব ক্রাউন রুল 1858 থেকে 1947, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই অ্যাক্টের প্রথম কি বলা হচ্ছে এখানে দেখো, এইটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, যে এখানে গভর্নর জেনারেলকে ভাইসরয় করা হচ্ছে, সেই জন্য ভাইসরয় কী ছিল আমরা সবাই জানি, যে লর্ড ক্যানিং ফার্স্ট ভাইসরয়। ঠিক আছে তো? আচ্ছা, এখানে একটা বলছে ইট এন্ডেড সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট বাই অ্যাবলিশিং বোর্ড অফ কন্ট্রোলস অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস এইটা যে সৃষ্টি করা হয় 1793-তে। ঠিক আছে তো? এইটা ডাবল গভর্নমেন্ট সৃষ্টি হয়েছিল, এই ডাবল গভর্নমেন্টটা অ্যাবলিশ করা হয় 1858-এ। এটা এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়, কি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তার সমস্ত অথরিটি দেওয়া হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, এবং সে কিন্তু রেসপন্সিবল থাকবে আলটিমেটলি ব্রিটিশ পার্লামেন্টের কাছে। সেক্রেটারি অফ স্টেট পোস্টটা সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে পরবর্তী ক্ষেত্রে 15 মেম্বার কাউন্সিল, এটা পড়তে পারো নাও পড়তে পারো, তত ইম্পর্টেন্ট নয়। ইন্ডিয়ান কাউন্সিল 1861, এটা